জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে জয় বাংলা স্লোগান দিয়ে মাঠে নামছে লক্ষ লক্ষ আওয়ামী কর্মী। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিব ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। আরও জানাবো 25 বছর ধরে মার্কিন প্রেসিডেন্টের সুকৌশলে আটকে রাখছেন পুতিন। এদিকে আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ আসছে, জানিয়ে দিব এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। সব শেষে জানিয়ে দিব দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে বলছে বিএনপি নেতা তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। জয় বাংলা স্লোগান দিয়ে মাঠে নামছে লক্ষ লক্ষ আওয়ামী কর্মী। ঢাকার রাজপথ আজ মুখরিত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগানে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে রাজধানীর প্রধান সড়কগুলো রূপ নিয়েছে জনসমুদ্রে। দলের উপর নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সংগঠিত শক্তি প্রদর্শনের জন্য লক্ষ লক্ষ কর্মী মাঠে নেমেছে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা দুপুরের সমাবেশস্থলে আসেন। মঞ্চে উঠে তারা হাতে হাত রেখে স্লোগান তোলেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু জনতা সমস্বরে প্রতিধ্বনি দিলে চারদিক যেন কেঁপে ওঠে। নেতারা বক্তব্যে বলেন, বাংলাদেশের সংকটময় মুহূর্তে আওয়ামী লীগ আবারও জনগণের পাশে দাঁড়াতে প্রস্তুত। রাজপথে শৃঙ্খলা রক্ষায় হাজারো স্বেচ্ছাসেবক মোতায়েন ছিল। পুলিশের পক্ষ থেকেও বিকল্প রুট চালু করা হয়। তবুও রাজধানীর প্রধান সড়কগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়ে। ভিড়ের কারণে অনেক স্থানে মানুষ মোবাইলে ভিডিও করে লাইভ সম্প্রচারণ করেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের 3 বড় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। এই প্রেক্ষাপটে তেহরানও নতুন কৌশল নিয়েছে। এবার তারা বিশ্বের 2 পরাশক্তি রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, খবর তেহরান টাইমসের। এ প্রতিবেদনে বলা হয় 2015 সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক যৌথ ও সমন্বিত কর্মপরিকল্পনা চুক্তি। এতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পাশাপাশি ইউরোপের এই 3 দেশও অংশ নেয়। এর মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা এবং একই সঙ্গে বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা। এর বিনিময়ে ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা। তবে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। যদিও ইউরোপের 3 দেশ এখনও চুক্তিতে টিকে আছে। এদিকে চলতি বছরের জুনে ইসরায়েল হঠাৎ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যেখানে যুক্তরাষ্ট্র অংশ নেয়। ওই হামলার জবাবে ইরান তেল আবিব এবং মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানে। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়। 25 বছর ধরে মার্কিন প্রেসিডেন্টদের সুকৌশলে আটকে রাখছেন পুতিন। দীর্ঘ 25 বছর ধরে মার্কিন প্রেসিডেন্টদের মোকাবিলায় অভিজ্ঞ ভ্লাদিমির পুতিন আলাস্কাতেও নিজের রাজনৈতিক কৌশলের ছাপ রেখে এসেছেন। রাশিয়ার এই দীর্ঘদিনের প্রেসিডেন্টকে ঘিরে আবারও আলোচনা এসেছে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক। সাম্প্রতিক আলাস্কা বৈঠককে ঘিরে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বেলান্টন মন্তব্য করেছেন, সেখানে পুতিন ছিলেন স্পষ্ট বিজয়ী। তার ব্যাখ্যায় তিনি ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প যা পেলেন তা শুধু ভবিষ্যতে আরেকটি বৈঠকের প্রতিশ্রুতি, কিন্তু পুতিন সম্পর্ক পুনর্স্থাপনের দিকে অনেকটাই এগিয়ে গেলেন। বোল্টনের মতে এর মাধ্যমে রুশ প্রেসিডেন্ট একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে সক্ষম হয়েছেন, অন্যদিকে যুদ্ধবিরতির কোনো চাপে পড়তে হয়নি। ভ্লাদিমির পুতিন 2000 সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে বিল ক্লিন্টন থেকে শুরু করে জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প অন্তত 5 মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 2001 সালে স্লোভেনিয়ায় প্রথমবার বুশের সঙ্গে সাক্ষাতে আলোচনায় উঠে এসেছিল অস্ত্র বিস্তার, ন্যাটো সম্প্রসারণ এবং মধ্যপ্রাচ্য ও
বলকান অঞ্চলের সংঘাতের মতো জটিল ইস্যু। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ে অন্যান্য মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেও কঠিন আলোচনায় অংশ নিয়েছেন এই লৌহমানব। আলাস্কার বৈঠকে 3-on-3 ফরম্যাটে মুখোমুখি হন পুতিন ও ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়াকে প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়া বিষয়ক প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। অপরদিকে রাশিয়ার পক্ষে পুতিনের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ। প্রায় 3 ঘন্টার এই আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ। যদিও এখনও কিছু অমীমাংসিত বিষয় রয়ে গেছে, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথাও জানান। তার মতে শেষ পর্যন্ত যে কোনো সমঝোতা তাদের সম্মতির উপর নির্ভর করবে। অন্যদিকে পুতিন সাংবাদিকদেরকে বলেন ইউক্রেন যুদ্ধবন্ধে তিনিও আন্তরিকভাবে আগ্রহী, তবে তার মতে যুদ্ধের মূল কারণগুলো সমাধান করতেই হবে। যদিও ঠিক কী বোঝাতে চেয়েছেন তা তিনি স্পষ্ট করেননি। আরেকটি ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ আসছে। মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত গাজা, উত্তপ্ত লেবানন সীমান্ত ও চারপাশের অস্থিরতার মাঝেই জোরালো হচ্ছে গুঞ্জন তেহরান ও তেল আবিব এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকদের ধারণা চলতি বছরের ডিসেম্বরের আগেই কিংবা আগস্টের শেষের দিকে বড় ধরনের হামলা শুরু হতে পারে। ইসরায়েলের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি। গেল জুন মাসে এই অজুহাতেই হামলা চালালেও বাস্তবে লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেওয়া, কিন্তু প্রত্যাশিত ফল মেলেনি। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় দেখিয়েছে তাদের সামরিক সক্ষমতা এখনও অটুট। এবার তাই তেহরান প্রস্তুত হচ্ছে শুরু থেকেই শক্তিশালী আঘাত হানতে, যেন প্রমাণ করা যায় যে ইসরায়েলের সামরিক আধিপত্য দুর্নিবার নয়। এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা। আগের সংঘাতে তিনি সীমিতভাবে হামলার রাজি হলেও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াননি। এতে ইসরায়েলের ক্ষোভ তৈরি হয়েছিল। তবে এবার যদি তিনি ইসরায়েলের চাপে পড়ে সরাসরি যুদ্ধে নামেন, তাহলে যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়বে যার ভয়াবহতা ইরাক যুদ্ধকেও ছাড়িয়ে যেতে পারে। ফরেন পলিসির বিশ্লেষণে বলা হয়েছে ইসরায়েল একা ইরানকে মোকাবেলা করতে পারবে না, তাই কৌশলগতভাবে তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়ানোর চেষ্টা করছে। উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করা, শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটিকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা। তবে জুনের যুদ্ধে ইরানের নেতৃত্ব দ্রুত পুনর্গঠিত হয় এবং পাল্টা আঘাতে ইসরায়েলের ভেতরেও ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের ধারণা ছিল আতঙ্ক সৃষ্টি করলে জনগণ সরকারের বিরুদ্ধে যাবে, কিন্তু উল্টোটা ঘটছে। জাতীয়তাবাদের ঢেউয়ে ইরানিরা আরও ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন তারা প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দাবি করছে। এ অবস্থায় ইসরায়েল তা পুরনো ঘাস কাটা কৌশল অব্যাহত রাখতে চাইছে, অর্থাৎ ইরান সামরিক শক্তি গড়ে তোলার আগেই হামলা চালানো। কিন্তু তেহরানও এবার তা ঠেকাতে বদ্ধপরিকর। সব মিলিয়ে নতুন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সীমিতভাবে জড়াতে পারবেন না, তাকে পূর্ণাঙ্গ যুদ্ধে অংশ নিতে হবে, নয়তো পুরোপুরি সরে আসতে হবে। আসন্ন কয়েক মাসেই নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়বে নাকি কোনো সমঝোতার পথ খুলবে। দেশ যেন চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে বলছে বিএনপি নেতা তারেক রহমান। সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনো দিন পরিণত হতে না পারে সেই প্রত্যাশা করে বিএনপি। গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মনে করেন তারেক রহমান। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মত বিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি নেতা তারেক রহমান এসব বক্তব্য দেন। তিনি বলেন, স্বৈরাচারকে কিছুদিন আগে বাংলাদেশের মানুষ বিতাড়িত করছে। সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সবার সঙ্গে রাজনৈতিক আদর্শিক অবস্থান এক নাও হতে পারে, এটি কিন্তু কোনো সমস্যার বিষয় নয়। তিনি আরও বলেন, দেশের মালিকানার একমাত্র দাবিদার এ দেশের নাগরিক। এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের জবাবদিহিমূলক অবস্থা তৈরি করা একান্তই প্রয়োজন। এটি সম্ভব একমাত্র মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কবিতা ও সঙ্গীত একসময় রাজনৈতিক নেতৃত্বকে উদ্বুদ্ধ করেছিল, যেটার প্রকাশ আমরা দেখেছি স্বাধীনতার পরে ও বিভিন্ন সময়ে। এটার প্রকাশ আমরা আরও দেখেছি 90-এর দশকেও এবং গত দেড় যুগ ধরে স্বৈরাচারের বিরুদ্ধেও, যেটা সম্প্রতি সময়ে উদ্ভাসিত হয়েছে, যার পূর্ণতা ও পরিপূর্ণতা পেয়েছে 24-এর সফল গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানে। এভাবেই কবি এবং সাহিত্যিকরা যুগে যুগে মাত্রাটা এতটাই উঁচুতে নিয়ে গিয়েছেন, যার ফলে অনেক সময় আমরা দেখেছি নিজেদের পরিচয় দেশ ও জাতির পরিচয় সমার্থক হয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।